নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমি কেমন আছি সকালবেলায় বারান্দা বাগান দেখে আপনারা তো বুঝতেই পারছেন। আমি খুব ভালো আছি। সকালবেলায় উঠে আগে বারান্দা বাগানটায় আসি। এগুলোকে দেখলে কি যে আনন্দ হয়। চতুর্দিকটা সবুজ হয়ে আছে, তো ফুল ফুটুক বা নাই ফুটুক, আজ বসন্ত, কারণ আমার বারান্দা বাগান সবুজ হয়ে রয়েছে। তার উপর যদি ফুল ফল ফলে তাহলে সেগুলো অবশ্যই উপরি পাওনা। আজকে এই যে গোলাপি রঙের একটা উপরি পাওনা, কমলা রঙের একটা উপরি পাওনা, আর দুখানা টমেটো উপরি পাওনা হিসেবে তো রয়েইছে। আর এইগুলো যেগুলো দেখছেন সবই আমার উপরি পাওনা। আসল আনন্দটা বারান্দা বাগানটাকে রাঙিয়ে তুলতে পেরেছি। এইগুলো আমার কাছে একটা শেকলের মতো, যেগুলো বারবার করে এই বাড়িটাতে আমাকে ফিরে আসতে বাধ্য করে। আমি যেখানেই যাই এই বারান্দা বাগানে গাছগুলোর কি হবে এই ভয়েই যেন মনে হয় তাড়াতাড়ি করে ফেরত আসি। মানে দূরে কোথাও গেলে, এমনকি দিনহাটা গেলেও আমার বারান্দা বাগানের জন্য মনটা খারাপ করে। যাই হোক, আজকে টমেটোগুলো তুলে নিলাম। চেরি চেরি হয়েছে দেখতে, কিন্তু আদপে তো এগুলো টমেটোই বলুন। মিনামাসিকে দেখালাম, মিনামাসি খুব খুশি হয়েছে। মানুষটা ভালো, পজিটিভ, জানেন তো, অ্যাপ্রিসিয়েট করতে জানে। ভালো কিছু দেখলে বলে, বৌদি আবার করো, আবার হবে। এই যে উৎসাহ দেয়, যত সামান্যই হোক না কেন, সেটাও কিন্তু কম কথা নয়। আলপনাদি তো রয়েছে, আর আলপনাদি গাছপালা ভীষণ ভালোবাসে, বোঝেও। সে অর্থে হয়তো প্রথাগত শিক্ষা নেই, কিন্তু এইগুলোর জন্য যে উপলব্ধিটা রয়েছে সেটা কিন্তু বহু মানুষেরই থাকে না। আলপনাদি গাছপালা ভীষণ ভালোবাসে। ছাদেতে মন খারাপ হলে গাছের সাথে কথা বলে। আমি বহুদিন দেখেছি আলপনাদিকে গাছের সাথে কথা বলতে। আর এই ধরনের মানুষের হাতে গাছপালা হয়ও ভীষণ ভালো, ঠিক যেমন আলপনাদির। কিন্তু বাড়িতে একজনের মন একটু খারাপ, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই। কারণ নাতনি তার উপর রাগ করেছে। আর রাগ করবে নাই বা কেন বলুন? আজকে মাছওয়ালা এসেছিল নিচে, আমার শ্বশুরমশাই কোমরে হাত দিয়ে মাছওয়ালাকে ভীষণ বকছিলেন। সেটাতে আমার মেয়ে বারবার বলছিল যে দাদু এরকম করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করো না। শ্বশুরমশাই তো তখন কথা শোনেননি। তো নাতনি একবার দুবার বারণ করার পর আর বেশি কিছু বলেনি, সে উপরে চলে এসেছে। এবং দাদু এসেছে জন্য এখন মুখ ঘুরিয়ে বসেছে পড়তে। দাদু বিশেষ কিছু বলছে না, একবার দুবার বলছে একটা গন্ডগোল করে ফেলেছি মা, একটা গন্ডগোল করে ফেলেছি। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড এলেন, মানে আমার শ্বশুরমশাইয়ের ছেলে, তার সাথে একটু কথাবার্তা হলো, এবং তার সাথেও এই 2-1 মিনিটের মধ্যেই লেগে গেল শ্বশুরমশাইয়ের ঝগড়া। এখন উনি একা একা বকবক বকবক করেই যাচ্ছেন, কারণ ছেলে রেগে মেগে বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে গেল। তো ঠিক আছে, এটা আমাদের বাড়িতে প্রাত্যহিক ব্যাপার। এই তো ঝগড়া হবে, কিছুক্ষণ পর আবার দুজনে এক বাটি থেকে মুড়ি খাবে, এটা খুব স্বাভাবিক। তো যেটা খুব স্বাভাবিক সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না আপাতত। একটু আগে, মানে ঘন্টাখানেক আগে, আমি যে আদা, দারুচিনি আর লেবু দিয়ে একটা জল করে রেখেছিলাম, সেটা একটুখানি খেয়ে নিয়ে তারপরে বরং আপনাদের সামনে আসছি। তার আগে গুড মর্নিং বলে দাও। না, তাকিয়ে বলো, তাকিয়ে বলো, আচ্ছা পারতে হবে না। আচ্ছা, শুভ সকাল বলে দাও। তোমার খোপাটা খালি দেখা যাচ্ছে। আরে বাবা তাকাও, শুভ সকালটা তো বলে দাও। বলো শুভ সকাল, সেটা তো বলতে পারবে। শুভ সকাল। এক্ষুনি সুন্দর গুড মর্নিং বললে, আবার এখন ইয়ে। যাই হোক, বলো কি কি রান্না হচ্ছে। একবারই হয়, আর পরে আমাদের। আচ্ছা ঠিক আছে, বলছি যে ইয়ে কি হলো, রান্না কি কি করছো সেটা বলো। ও অতগুলো জল খাওয়ার জন্য আমার শ্বশুরমশাইয়ের জন্য একটুখানি চা। লাল চা বেশি করে রাখতে হবে না। ও মেয়ে খাবে, মেয়ে আর আমার শ্বশুরের জন্যই করো, আর করতে হবে না ওইটুকু। বলছি বলে দাও না কি কি রান্না করছো। ভেন্ডি পোস্ত। হ্যাঁ, ভেন্ডি পোস্ত, ডাল, ডাল, ডিমের মামলেট করে ঝোল। এই যে ডিমের মামলেট করে ঝোল, আলু ভাজা, বাস। হ্যাঁ, আর হচ্ছে আলু ভাজা, সাথে ভাতটা করলে না। বাহ, এই যে এই একটা খুব একটা ওপরেতে হয় না, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে করলো। কালকে ফেসবুকেতে একটা চ্যানেল দেখলাম, মা মাসির কিচেন। তারা ওই পাঁপড়টাকে এমনভাবে রান্না করছিল রথের দিনে, দেখলাম মনে হচ্ছিল যেন ডিমের অমলেটই ওইটা আর কি। ওটা দেখে তখন আমার মনে হচ্ছিল যে, পরে তো বোঝা গেল যেন ওটা পাঁপড়ের ভেতর আলুর পুর দিয়ে করছিল। তার রান্নাটা খুব ইন্টারেস্টিং লেগেছে, হয়তো বা কোনোদিন একদিন করবো আমি। কিন্তু তখন ওটা দেখে না, যেহেতু ওটাকে ডিমের অমলেটের মতো লাগছিল, আমার তখনই মনে হচ্ছিল একটু ডিমের অমলেটের ঝোল খাবো। তা আজকে মিনামাসিকে আসার সাথে সাথে হাসিখানা দেখুন, হাসিটা। ও ডিমের পাঁপড়ের মামলেট করে ঝোল। পাঁপড়ের মামলেট করে ঝোল না, পাঁপড়টাকে একটু একটা দিক ভিজিয়ে নিয়েছে, তার মধ্যে আলুর একটা পুর দিয়েছে, পুর দিয়ে তারপর পাটিসাপটার মতো করে দিয়েছে। ও তুমি খেয়েছো? হ্যাঁ, ওটা আমি কোনোদিনও খাইনি। ওটা সেরকম ভালো লাগে না। ভালো লাগেনি তাই?
আচ্ছা, পাপড়ের তরকারি আমার খুব একটা ভালো, প্রচন্ড গ্যাস হয়, কিন্তু ওটা দেখতে খুব মনে হচ্ছিল খাই খাই টাইপের। মিনামাসি প্রথমে একটা খোঁজ ঢুকিয়ে দিল, ভালো লাগে না বলে, তো জানি না, তবে আমার সেটা দেখে মনে হচ্ছিল পেঁয়াজ রসুন দেয় না তো ওটা নিরামিষ তো। আচ্ছা যাই হোক, আমার সেটা দেখে মনে হচ্ছিল অমলেটের মধ্যে দেখতাম অমলেটের ঝোল, সেইটাই আর কি মাসিকে বলেছে আজকে অমলেটের ঝোল করো। আচ্ছা আচ্ছা যাই হোক, না মিনামাসি যাই বলুক না কেন, আমার খুব দেখে ইচ্ছা হয়েছে একদিন আমি খাবো, যদি ভালো না লাগে আর করবো না, তাই না, কত কিছু তো হয়। আলপনা দিয়ে এটাকে বেঁধে দিয়েছি, মাধবীলতাটাকে, বাইরে যদি কিছুটা করে যায় তাহলে দেখতে ভালো লাগবে। আমরা আসলে চাইছি যে এটা যেন এটা ধরে ধরে এই দিকটাই উঠে যায়, এই দিকটাতেও হয়েছে, হ্যাঁ এই যে এই দিকটাতেও হয়ে গেছে। অন্যান্য গাছে এর থেকে বেশি ফুল হয়, এই সময়টাতে লেগে যায় আর কি, আমাদেরটা হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে না কেন, হয়েছে তো, মানে তুলনামূলকভাবে কম হচ্ছে, এইটুকুই। তো যাই হোক, আজকে একটু বেরোবার প্ল্যান আছে আমার। আমি মায়ের ইচ্ছা কালী মন্দিরের যে মাকে প্রত্যেকবার পুজোর শাড়িটা দিয়ে থাকি, সেই পুজোর শাড়িটা এবারে আজকে ভেবেছি কিনতে যাব। এখন ভাবনাকে কতদূর বাস্তবে রূপায়ণ করতে পারবো আমি জানি না, কারণ প্রত্যেকবার আমি জুলাই মাসেই ওনার মায়ের শাড়িটা কিনে ফেলি, তো নাহলে অন্য কেউ না কেউ বুক করে ফেলে। তা আমি যদিও বলে দিয়েছি ওদের সেবায়দের, ওরা বলছে না দিদি আমরা নেবো না শাড়ি, তুমিই দেবে, কিন্তু তাও ওটা একটু কিনে নিতে চাইছে আর কি। আজকের দিনটাতেই ভাবছি যে একটু বাদে বেরোবো। আর সবাইকে দেখছি, এটা অবশ্য আমার অবশ্যই ইন্টারনেটের জন্যই হলো। আমি তো এমনিতে ব্যায়াম করতে যাই, যেহেতু আমার না কী করতে হয় জানেন তো, যোগ ব্যায়ামগুলো করতে গেলে পিঠের নিচে হিপের নিচে হাত রেখে অনেক সময় পা তোলা, তারপর আরও অনেকগুলো এক্সারসাইজ করতে হয়, যেগুলোতে একটু অসুবিধা হয় চুড়ি পরলে। সেই জন্য তো চুড়িটা খুলে রেখেছি, এটা নিতান্ত পরে থাকতে হয়, আর ব্যাপারটা খুব স্লিক, সেজন্য অসুবিধাও হয় না, মানে আমার নোয়াটার কথা, সেই জন্য সেটা পরে থাকি। তো এই হাতে তো খুলে রেখেছি, এমনিতে আমি এগুলোর খুব একটা মানি টানি না, মানে এই সবগুলো আর কি। আর এটা তো বাঙালিদের রীতি নয়ও যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি টাইপের ব্যাপার আর কি, কিন্তু আমার সবাই ইন্টারনেটে দেখে হঠাৎ করে ইচ্ছে করছে যে না একটা কিছু করি, চুড়ি না কিছু একটা সবুজ হাতে থাকুক। তো ভাবলাম কি যে না নেল পালিশ, আজকে একটু ভাবছি এখনই একটু নেল পালিশ করে নিয়ে তারপরে একটু বেরোবো। এখন মানে তা ওই আধ ঘন্টা টেক পরে, অনেক দিন থেকেই আঙুলটা পুরো খালি, ভাবছি যে পরবো, মনে হলো যে পরবোই যদি তাহলে সবুজই পরি, শ্রাবণ যখন চলছে। আর এইবারেতে আমাদের যে এত পেয়ারা হয়েছে, এবং সেগুলো জাস্ট এরকম হাত দিয়ে ধরা যাচ্ছে, প্রচুর। আর আমাদের খুব দুঃখ থাকে, প্রত্যেকবার এত দূরে থাকে যে পারা যায় না। এবার বেশিরভাগই হাতের কাছে, কিন্তু পুরো গাছ জুড়েই ঝুমঝুম করছে, কয়েকটা পেকেও গেছে দেখছি। ও বাবা, ওই যে দেখুন পাক ধরে গেছে, বুঝতে পেরেছেন, এই দেখুন, কিন্তু এটা অনেকটা দূরে, এই যে এখান থেকে এতটা দূরে, কিন্তু ডাল ধরলে পাওয়া যাবে, কিন্তু বেশি ডাল ধরে টানলে না কচিগুলো ছিঁড়ে যেতে পারে। আর এই পেয়ারাটা যে কি ভালো না বন্ধুরা, এবারে গুড়ের মতো মিষ্টি। আর এই পেয়ারার জন্যই বাড়িতে চোর ঢোকে, মানে পেয়ারা চোর, দুষ্টু চোর আর কি। আর এখন আবার এটা তো ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের ওটা চৌহদ্দি, এই পর্যন্ত ফ্ল্যাটের চৌহদ্দি, তো এটার উপর উঠেও মানে খুব অনায়াসেই আর কি পেয়ারা গাছে নাগাল পাওয়া যায়। তবে এত উপরে তো কেউ আসতে পারবে না, এগুলো থাকুক, এগুলো সব আমরা খাবো। দেখুন কত হয়েছে, পেয়ারা কিনতে হবে না অনেক দিন। যেমন ভাবা তেমন কাজ, নেল পালিশ পরিধান করা সম্পূর্ণ হয়ে আছে। দুটো কোট দিতে গিয়ে একটু ছেড়িয়ে বেরিয়ে দিলাম, যেটা আমি চিরকাল করে থাকি, তবে শুকিয়ে গেলে এটা খসে যাবে, মানে চামড়ার যেটা আছে, মানে অতিরিক্ত যেটা রয়েছে আর কি, এদিক ওদিক লেগে সেটা ঠিক হয়ে যাবে। আর একটু ক্যাটক্যাটে সবুজ পরতে হতো, নাহলে নিজেকে সতীসাধ্যী প্রমাণ করা যাচ্ছে না, কিন্তু কি করা যাবে, আমার কাছে এইটাই আছে। অতি জঘন্য লাগছে ঠিকই, কিন্তু তাও ঠিক আছে, শ্রাবণ মাস তো। বেরোনো যাক, চলুন যাবো তো, দেখি একটু দূরেই তো, বাড়ি থেকে তো খুব কাছে নয়, আর একটা কাজ নিয়েই বেরোচ্ছি, তবে কাজটা করতে একটু সময় লাগবে, তারপরে তাড়াতাড়ি ফেরতও আসতে হবে, তারপরে এসে জিমেতেও যেতে হবে। আমার যেহেতু খুব গায়ে ব্যথা হয়েছে, তাই সব কাজই একটু ধীর হয়ে গেছে, কিন্তু তাও একটু আগে বেরোনো যেত, কিন্তু বেরোতে পারলাম না,
কারণ দুটি ফোন যেটি ব্লক করছি সেখানেও চার্জ ছিল না, এবং আর একটি যে ফোন সেটাও চার্জ ছিল না। আর আমাদের বাড়িতে চার্জার আছে সর্বসাকুল্যে 3টে না 4টে, বেশ কিছু চার্জার বুধিবাবু স্বীকার করেন না, কিন্তু আসলে তিনিই হারান। এই যে বারবার করে কালিম্পংয়েতে যায়, এদিক যায় ওদিক যায়, গিয়ে গিয়ে তিনি চার্জার হারিয়ে আসে। এই করে এখন বোধহয় দাঁড়িয়েছে সবসময় 3টে না রে টাইপ সি চার্জার। হ্যাঁ, তো এখন তার মধ্যে একটা তো এই যে এ নিয়ে বসে আছে, একটাতে এই যে এখনো দেখুন চার্জ হচ্ছে ওই যে, হ্যাঁ, আর একটা বুধিবাবুর কাছে আছে। তো এখন কি আর করা যাবে, আমার একটা চার্জারই ভাগে ভাগে নিতে হচ্ছে। তো যার ফলে একটু দেরি হলো, ঠিক আছে, চলুন যত কথা বলবো তত দেরি হবে। এখন আমার পরিস্থিতি হচ্ছে ভাগ ঝিনুক ভাগ। তবে এবার ভাগ ঝিনুক ভাগ করতে করতে মাথায় একটা জিনিস চলছে। আমি মহাবীর স্থানে বেশ কয়েক বছর থেকে মায়ের ইচ্ছা কালী মন্দিরের এই যে মায়ের জগৎজননী মায়ের শাড়িটা কিনে থাকছি, কিন্তু এবার আমি মহাবীর স্থান থেকে কিনবই না। কারণ মহাবীর স্থানে না, এখানে হাতিমোড় থেকে বা আমার বাড়ির সামনে থেকে একেবারেই কোনো মানে ভেহিকেল পাওয়া যায় না, টোটো রিক্সা কোনো কিছুই ওই অবধি যেতে চায় না, ওদের সেটা উল্টো হয়। আমাকে সেক্ষেত্রে ভেঙে ভেঙে যেতে হয়, আর আমার বাড়িতে এসে পরে আবার জিম আছে, সুতরাং আমাকে কিনতে হলে হয় সেন বস্ত্রালয় না মা দুর্গা বস্ত্রালয় থেকেই কিনতে হবে। তো শ্রাবণ মাস চলছে, বাবার মুখটা একটু দর্শন করে নিলাম, আর এদের তো এখনও অনেকটা সময় বাকি রয়েছে মন্দিরটা বন্ধ করতে। কিন্তু যে সেবায় তার মা, সে ওখানে বসে বসে ঢুলছে, ভদ্রমহিলা কিন্তু অসুস্থ জানেন তো, বোঝা যাচ্ছে চেহারা দেখে, হঠাৎ 2-3 মাসের মধ্যে ভীষণভাবে চেহারাটা ভেঙে গেছে। তো যাই হোক, একদম মন্দিরের সামনেই একটা টোটো পেয়ে গেলাম। আমি সেখান থেকে যেখানে যাবার সেখান ওই পর্যন্ত মানে হকার্স কর্নার পর্যন্ত কিন্তু দিব্য জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু মহাবীর স্থান পর্যন্ত যেতে চায় কেউ যেতে চায় না, সেই ভেঙে যেতে অনেকটা সময় লেগে যায়। আর দেখুন, একটা জিনিস কিনবো, সেটা দামি জিনিস, একটু তো আমার সময় নিয়ে কিনতে হবে, তাই না? একটা দেখালে একটা কিনে নেবো তা তো করলে চলবে না। আর আমার না মনে মনে একটা জিনিস রয়েছে, এবার তো মায়ের ইচ্ছা কালী মন্দিরের মায়েকে এখন যেহেতু ইয়েটা মানে ফেসবুকে পেজটা রয়েছে, আমি তো নিত্য দর্শন করি, যারা মা শাড়িগুলো যেগুলো পরেন সেগুলো ভক্তদেরই দেওয়া, মা বহু বেনারসি শাড়ি পরেন, এবং আমি দেখেছি, আমি তো কয়েক বছর লাল বা সেই ঘাসা শাড়ি মাকে দিয়ে আসছি, তো মা কিন্তু সেই ধরনের শাড়ি পরেন দেখি, নীল পরেন, অনেক রকম রঙের পরেন, কিন্তু আমি কল্পনা করছি মায়ের ওয়ার্ড্রবে, মানে মায়ের একটি ওয়ার্ড্রব, জগৎজননী মায়ের একটি ওয়ার্ড্রব, যেখানে অনেক রঙের শাড়ি আছে, কিন্তু টিয়া রঙের শাড়ি নেই, গোলাপি রঙের শাড়ি সেরকমভাবে হয়তো বা পরেন মা, আমি দেখিনি অতটা। তো এইবারে না লাল আর এই ধরনের শাড়ি আমি দিতে চাইছি না। প্রসঙ্গত ওই নেল পালিশের কথাটা যখন আপনাদের বলেছিলাম, তার আগেই ব্লগের শুরুতে আমি সবুজ রঙের কথা বলেছিলাম, আমার সবুজ রং কিন্তু খুব পছন্দের বন্ধুরা, কিন্তু কি জানেন তো, নিজেকে সতীসাধ্যী প্রমাণ করাটা আমার কোনো রঙের ক্ষেত্রেই খুব একটা পছন্দের নয়। সেটা যদি আমাকে সবুজ রং পরে নিজেকে খুব সতীসাধ্যী প্রমাণ করতে হয়, তাহলে আমার সেক্ষেত্রে একটু আপত্তি আছে। ওই জন্য আমি মানে যেটা আমার, আমি নিজে যা, আমাকে সেটা কারোর কাছে প্রমাণ করতে হবে, এই ব্যাপারটা আমার বড় বিরক্তিকর। সেজন্য শাখা পলাশ সিঁদুর কোনো কিছু নিয়ে আমি খুব একটা অবসেসড নই, সত্যি কথা, কিন্তু ভগবানের প্রগাঢ় ভক্তি রয়েছে, সেটা কিন্তু ঘটনা। তো যাই হোক, আপাতত আমি মাকে ভেবেছিলাম, হয় মা তোমাকে আমি গোলাপি শাড়ি দেবো, তা নইলে তোমাকে নীল দেবো, তা না হলে দেবো হচ্ছে একটা টিয়া রঙের শাড়ি। তো আমার কোনোটাই ঠিক মাথায় ধাক্কা মারছিল না। আমি এসছি শ্রী দুর্গা বস্ত্রালয়তে, তো হয়তোবা যদি আমি কোনো কিছু না হতো তাহলে এই সবুজটাই নিতাম। এই ভদ্রলোক বারবার করে আমাকে পার্পল শাড়িটার কথা বলছিলেন, আমার কিন্তু তুঁতে শাড়িটাও পছন্দ হয়েছিল, কিন্তু মাকে কিন্তু আমি তুঁতে শাড়ি পরে দেখিনি, আমার এই হলুদটাও পছন্দ হয়েছিল, কিন্তু আমি না মাকে হলুদ রঙের শাড়িতে দেখেছি বেশ কয়েকবার, তার মানে মায়ের জগৎজননী মায়ের আলমারিতে হলুদ রঙের বেনারসি আছে, কিন্তু টিয়া রঙের বেনারসি নেই বলেই মনে হচ্ছিল। তারপর অনেক শাড়ি দেখার পর শেষটায় ভদ্রলোক এই একটা শাড়ি বার করে দিলেন, এক দেখাতে পছন্দ হলো, বাজেটও আমার একই, মানে যা বাজেট ভেবেছিলাম তার মধ্যেই, এবং জিনিসটা খুব সুন্দর। এবং দেখুন, ভেবেছিলাম হয় সবুজ না হলে গোলাপি রঙের শাড়ি দেবো, এই শাড়িটার কম্বিনেশন হচ্ছে গোলাপির সঙ্গে টিয়া রং, মানে একেবারে খাপে খাপে মিলে যাওয়া। তো যাই হোক, তারপরে সেটা তো নেওয়া হলো, বাড়িতে এসে ভালো করে বরং দেখাবো। তারপরে নিয়ে নিলাম হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা হাফ প্যান্ট, তারপর একটা টোটো নিয়ে বাড়ি চলে এলাম। এসে তারপর দেখালাম আমার শ্বশুরমশাইকে এবং আলপনাদিকে, ওদের খুব পছন্দ হয়েছে, আমার মেয়ের আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লেগেছে, রঙটা এত সুন্দর এত সুন্দর, আর মাকে আমার খুব সুন্দর লাগবে। মনে মনে তখন থেকে শুধু বলেই যাচ্ছি, মা পড়ো, তোমার মেয়ে দিল
পুজোয় তুমি এই শাড়িটাই পরো। এরপর না পুজোর কেনাকাটা যদিও আমাকে মা পুজোর জন্য কিছু শাড়ি দিয়ে গেছে, সেটা আমার হয়ে গেছে এবার, কিন্তু প্রত্যেকবার আমার জগজ্জননী শাড়ি কেনা দিয়েই পুজোর কেনাকাটা শুরু হয়। তো যাই হোক, এবার তো ব্যাপারটা একটু ব্যতিক্রম হলো ঠিকই, মা নিশ্চয়ই তাতে কিছু মনে করবেন না, কিন্তু আমার খুব আনন্দ হলো যে এরপর নির্দ্বিধায় আমি পুজোর জন্য জিনিসপত্র অর্ডার করতে পারবো, কিনতে পারবো। আর নাল্লির শাড়িটা না 3-4 দিনের মধ্যেই চলে আসবে জানেন তো, ওই জন্যই তাড়াহুড়ো করছি আরও শাড়িটা কেনার জন্য, যে মানে মায়ের জগজ্জননী মায়ের শাড়িটা কিনে ফেলার জন্য। নাল্লির শাড়িটা চলে এলেই আমার হাজব্যান্ডও আমাকে পুজোর জন্য একটা জিনিস দিয়ে দেবে, এটা হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে জানাবেন। সুপ্রভাত বন্ধুরা, গেল দিনে ব্লগটা শেষ করতে পারিনি, মোবাইলেতে চার্জ ছিল না। যখন আমার থাম্বনেইলের জন্য ফটোগুলো তুলে দিচ্ছিল টুকু, তখনই বলছে মা 9% চার্জ। আমি চার্জারে শিগগিরি দে, তারপরে চার্জে দিয়ে দিল। তখন আর আমার অপেক্ষা করার সময় ছিল না যে ও চার্জ কমপ্লিট হবে, তারপরে আমি জিমে যাব। আমি ওই ফোনটা চার্জে রেখেই আর একটা যেটা ফোন ছিল সেটা নিয়েই আমি বেরিয়ে গেছি। আর যেহেতু পেমেন্ট করবার জন্য আমার ওই ফোনটাই বেশি দরকার, সেহেতু ওই ফোনটাতে একটু বেশি চার্জ ছিল, মানে দিয়ে রেখেছিলাম আর কি। তো যাই হোক, তারপরে ওই ফোনটা নিয়েই গেছি। আর এসে আর ইচ্ছে করেনি ব্লগ করতে, এত টায়ার্ড হয়ে গেছি যে তারপরে তো এসে তারপরে 59-64 কাজ, সে সমস্তগুলো মিটিয়ে তারপরে আবার কালকে এক ধামা জামা কাপড় ছিল, 2 দিন জামা কাপড় বোঝায়নি, সেগুলো সব পরে টরে আমার আর কালকে ইচ্ছা করছিল না। তো ভাবলাম ঠিক আছে, পরের দিনই না হয় ব্লগটাকে এড করবো। তো সেই জন্যই এলাম আর কি। তো সুন্দর আজকে একটা সকাল, একদমই গরম নেই। বোধিসত্ত্ববাবু গেছেন কলেজে এবং সোজা রাস্তা খুলে গেছে, যেটা তিস্তার জন্য ধসে বন্ধ হয়ে গেছিলো আর কি। ধসে এবং ধসে দুটোতেই বন্ধ হয়ে গেছিলো, সেটা খুলে গেছে। তার মানে তার যাতায়াতের রাস্তাটা একটু সুগম হলো। 2.5 ঘন্টা করে যেটা লাগতো সেটা 2.5 ঘন্টাই লাগবে, বা একটু বেশি লাগতে পারে, কিন্তু ওই 6-7 ঘন্টা লাগবে না, যেটা লাভা হয়ে ঘুরে যেতে হলে লাগতো সেটা লাগবে না। তো উনি যথারীতি আজকে যাবেন এবং আসবেন, যেহেতু সোজা রাস্তা খুলে গেছে, তার তো খুব আনন্দ। তার কেন সবারই সুবিধে, তবে রাস্তাটা এখন নাব্যতা কমে যাওয়ায় সই হয়ে গেছে তিস্তার সাথে, পুরো ভয় করে আর কি। মাঝে মাঝে মনে হয় সময়টা একটু বেশি লাগলেও ওই ঘুরে যাওয়াটাই ভালো। কিন্তু ওর বক্তব্য যে তুমি ওই রাস্তাটা দেখেছো আর ওই ঘুর রাস্তাটা দেখোনি, তাই জন্য তোমার মনে হচ্ছে যে ওটা হলেই হয়, কারণ ওই রাস্তাটা যথেষ্ট ঝুঁকির, খুব ন্যারো, কিছু কিছু জায়গায় খুবই মানে উল্টো দিক থেকে কিছু একটা চলে এলে পাশাপাশি যখন পেরোয় তখন যথেষ্ট ঝুঁকি হয়। তো হয়তো আমি দেখিনি, সেই জন্যই এই কথাটা বলছি। যাই হোক, আপাতত সোজা রাস্তা খুলে গেছে, অনেকেরই স্বস্তি, নিত্যযাত্রীদের তো বটেই, প্লাস পর্যটনের ক্ষেত্রে একটু সুবিধে হলো, এটা ঠিকই। তো ঠিক আছে বন্ধুরা, সে আজকে ফিরবে, আপাতত এই খবর। আজকের দিনে একটা লাইভ করবো আমি একটু বাদে মানে কি বিকেলবেলায়, যাই হোক। তো এখন হুড় করে টাইম পেরিয়ে যায়, কিন্তু যাই হোক ঠিক আছে, বিকেলবেলাতে। তো দেখা হচ্ছে এক্ষুনি, একটু পরে একটা ব্লগ শুরু করছি, যেটা আপনারা দেখবেন আগামীকাল। তো ততক্ষণের জন্য মনে থাকলে একটা লাইক করবেন অবশ্যই, এবং শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য।